আশা করি সবাই অনেক ভালো আছো। সবাইকে অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসে আমরা 4.4 থেকে আলোচনা শুরু করব। আমরা পূর্বের ক্লাসে দুই ধরনের বাক্য শিখেছিলাম, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন শিখেছিলাম এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সেরও গঠন শিখেছিলাম। আর আজ আমরা এই দুই ধরনের সেন্টেন্সের আরো দুই ধরনের রূপ নিয়ে আলোচনা করব। একটা হলো হা বোধক রূপ আর একটা হলো না বোধক রূপ। কি বলতো? হা বোধক রূপ আর আরেকটা না বোধক রূপ। কোনো কোনো বাক্য আমরা দেখব যে হা বোধক অর্থ প্রকাশ করে, সেগুলো হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আবার দেখব কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো না বোধক অর্থ প্রকাশ করে অথবা বাক্যের মধ্যে না সূচক কিছু বলে, এগুলো হলো নেগেটিভ সেন্টেন্স। আসো আমরা এই দুই ধরনের সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে জেনে নেই। তারপরে আমাদের 4.4 এ ইনস্ট্রাকশন দেওয়া আছে, রিড দ্য ফলোইং নোট অ্যান্ড ম্যাচ দ্য সেন্টেন্সেস গিভেন ইন কলাম এ উইথ দ্য নেগেটিভ সেন্টেন্সেস ইন কলাম বি। একটা তোমাদের জন্য কিন্তু করেও দিয়েছে। তাহলে আসো আজ আমরা জেনে নিই এই দুই ধরনের সেন্টেন্স সম্পর্কে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ইংরেজিতে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সংজ্ঞায় কি লিখেছে? An affirmative sentence refers to something positive and it does not contain any negative words. For example, I can recite poems. অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো এমন ধরনের বাক্য যে বাক্যে হা বোধক কিছু বলা হয়। এই বাক্যে না বোধক কোনো শব্দ থাকে না। যেমন ধরো, আই ক্যান রিসাইট পোয়েমস, মানে আমি কবিতা আবৃত্তি করতে পারি। এই বাক্যের মধ্যে কিন্তু কোনো নেগেটিভ শব্দ নাই। তোমরা নিশ্চয়ই এরকম আরো অনেকগুলো বাক্য বলতে পারবে। যেমন আমি তোমাদের জন্য একটা দুইটা আরো বলে দেই। আমি সাঁতার কাটতে পারি, আমি বই পড়ি, আমি সত্য কথা বলি। দেখো এই বাক্যগুলোর মধ্যে কোনো নেগেটিভ শব্দ নাই, সুতরাং এগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যে শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সেরই হবে তা কিন্তু নয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার সেন্টেন্সেরই হতে পারে। এবার দেখো নেগেটিভ সেন্টেন্স। A negative sentence refers to something negative. Usually, we use a negative sentence to deny or disagree with something. A negative sentence contains not, no, never, ইত্যাদি। ফর এক্সাম্পল, আই ক্যান নট সুইম, আমি সাঁতার কাটতে পারি না। তো দেখো নেগেটিভ সেন্টেন্স কোনগুলো? নেগেটিভ সেন্টেন্স হলো ওই ধরনের সেন্টেন্স যে সেন্টেন্সে না বোধক কিছু বলা হয়। এইরকম বাক্যে সাধারণত কোনো কিছু অস্বীকার করা হয় অথবা কোনো কিছুতে ডিসএগ্রি বা অমত দেখানো হয়। নেগেটিভ সেন্টেন্সে সাধারণত নট থাকে, নো থাকে, নেভার থাকে। এছাড়াও আরো কিছু অ্যাডভার্ব বা নাউন থাকতে পারে। অ্যাডভার্ব যেমন নো হোয়ার, নেভার। আবার অনেক সময় কিছু নাউন দিয়েও নেগেটিভ সেন্টেন্স গঠিত হতে পারে। যেমন ধরো নাথিং, নোবডি, নো ওয়ান। এই যে আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের কথা বললাম, এই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স শুধু কি অ্যাসার্টিভ সেন্টেন্সই হয়, শুধু কি বিবৃতিমূলক বাক্যেই থাকে, তা কিন্তু নয়। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এই দুইটা রূপই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সেও যেমন দেখতে পাই, সেরকম ইন্টারোগেটিভ সেন্টেন্সেও কিন্তু দেখতে পাই। তাহলে আসো এবার আমরা আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী বামের কলামে অর্থাৎ এই কলামের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাথে আমরা ডান পাশের বি কলামের নেগেটিভ সেন্টেন্সগুলো মিলাই। আসো আমরা এটা করে ফেলি। তোমরা দুটো কলাম দেখতে পাচ্ছ, বাম পাশে এই কলাম এবং ডান পাশে আছে বি কলাম। একটা তোমাদের জন্য করে দেয়া আছে। এক নম্বরে আছে পেটস আর অ্যাডোরেবল ক্রিয়েচার্স, মানে পোষা প্রাণীগুলো খুব আদরের হয়। তাহলে এই নেগেটিভ এরকম হতে পারে, পেটস আরন্ট অ্যাডোরেবল ক্রিয়েচার্স। এই দেখো পেটস, তারপরে আছে সাহায্যকারী ভার্ব, তারপরে নট, এই যে সংক্ষিপ্ত রূপে আছে, তারপর অ্যাডোরেবল ক্রিয়েচার্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নট, এটা দিয়ে অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্স গঠিত হয়ে থাকে। তারপর দেখো আই হ্যাভ আ পাপি, আমার একটা কুকুরের বাচ্চা আছে, কুকুরছানা আছে। তাহলে এটা নেগেটিভ কি হবে? আসো আমরা দেখি। এটা নেগেটিভ হবে I don't have a puppy. I don't have a puppy. আবার
3 নম্বর দেখো, হি হ্যাজ সফট পজ, তার নরম থাবা আছে, তার নরম থাবা আছে। তাহলে এর উত্তর কি হবে? হি, দেখো কোথায় আছে, এই যে হি ডাজেন্ট হ্যাভ সফট পজ, হি ডাজেন্ট হ্যাভ সফট পজ। আবার তারপরে আমরা দেখি কি আছে, হি ইজ কিউট অ্যান্ড লয়াল, হি ইজ কিউট অ্যান্ড লয়াল। তাহলে এর নেগেটিভ উত্তর কি হবে? হি ইজ নট, এই যে হি ইজ নট কিউট অ্যান্ড লয়াল, হি ইজ নট কিউট অ্যান্ড লয়াল। দেখো তারপরে 5 নম্বরে কি আছে, উই কল ইট বাঘা বাই নেম, আমরা এটাকে বাঘা বলে ডাকি। তাহলে এটার নেগেটিভ কি হবে? এই দেখো এই নিচে 8 নম্বরে আছে, উই ডোন্ট কল হিম বাঘা বাই নেম। এই যে প্রথমে উই আছে সাবজেক্ট, তারপরে ডোন্ট আছে, তারপরে কল আছে, এবং তারপরে আছে হিম, তারপরে বাঘা বাই নেম। তাহলে শুরুতে সাবজেক্ট এবং তারপরে সাহায্যকারী ভার্ব এবং নট আছে 8 নাম্বার। তাহলে 5 নম্বরের বাম পাশে 5 নম্বরের সাথে মিলবে ডান পাশের 8 নাম্বার। 6 নম্বরে দেখো আছে, হি লাভস টু স্লিপ নেক্সট টু মি, সে আমার পাশে ঘুমাতে পছন্দ করে। তাহলে দেখো এটার উত্তর কি হবে? দেখো আমরা 6 নম্বরের উত্তর পেয়ে গেছি সি নম্বরে, হি ডাজেন্ট লাভ টু স্লিপ নেক্সট টু মি, সে আমার পাশে ঘুমাতে পছন্দ করে না। 7 নম্বর দেখো, হি বিকামস আ পার্ট অফ মাই ফ্যামিলি, সে আমার ফ্যামিলির একটা সদস্য হয়ে গেছে। এটার উত্তর কোথায় আছে খেয়াল করে দেখো, এটার উত্তর কোথায় আছে? এটার উত্তর আছে এই নম্বরে, এই যে এই নম্বরে এটার উত্তর আছে, হি ডাজেন্ট বিকাম আ পার্ট অফ মাই ফ্যামিলি। হির পরে দেখো ডাজেন্ট, নেগেটিভের জন্য ডাজ এবং নট সংক্ষিপ্ত আকার এখানে বসেছে, হি ডাজেন্ট বিকাম আ পার্ট অফ মাই ফ্যামিলি। এখানে এই যে এন টি, এটা কিন্তু নট এর সংক্ষিপ্ত রূপ, এটাকে কন্ট্রাকশন বলে, কন্ট্রাকশন বলে। এবার দেখো 8 নম্বর বাক্য কি আছে, হি ইজ অলসো ভেরি পপুলার অ্যামং মাই ফ্রেন্ডস, সে আমার বন্ধুদের মধ্যে খুবই পপুলার বা পরিচিত বা চেনে সবাই তাকে। তাহলে এটার নেগেটিভ বাক্য কোনটা হবে? খেয়াল করে দেখো কোনটা হবে। এটার উত্তর আছে 8 নম্বরের উত্তর আছে ই নাম্বারে, অলসো হি ইজ নট অ্যাট অল পপুলার অ্যামং মাই ফ্রেন্ডস, সে আমার বন্ধুদের মধ্যে মোটেও সুপরিচিত নয়। খেয়াল করো এখানে ইজ আছে, এখানে ইজ নট বসেছে, তবে এখানে ভেরি পপুলার মানে খুবই পপুলার বোঝানোর জন্য এই ভেরিটা উঠে গিয়ে কিন্তু নট অ্যাট অল, এই যে অ্যাট অল এই ফ্রেজটা কিন্তু বসবে, এই শব্দ দুইটা কিন্তু বসবে। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে তোমরা দেখলে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্ম গঠন করতে হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে বাক্য থাকে তার সাথে অতিরিক্ত নট এবং প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হয়। তো আমরা দুই ধরনের নেগেটিভ সেন্টেন্সের কথা বলেছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের নেগেটিভ। এখানে শুধু সবগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ সেন্টেন্স বানাতে এখানে বলেছে। এখানে সবগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এখানে সবগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ সেন্টেন্স বানানো হয়েছে। একটা কথা বলে রাখি, এই প্রক্রিয়ায় যদি আমরা নেগেটিভ সেন্টেন্স বানাই তাহলে কিন্তু অর্থ সম্পূর্ণভাবে বিপরীত হয়ে যায়। বাম পাশের বাক্যগুলোর যে অর্থ আছে ডান পাশের বাক্যগুলোর অর্থ সম্পূর্ণ বিপরীত। এবার আসো আমরা 4.5 দেখি, এখানে কি বলেছে। নাও ইন পেয়ার্স অর গ্রুপস রিড দ্য ফলোইং টেক্সট, দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস। বলেছে নিচের এই যে টেক্সট আছে এগুলো পড়ো এবং তারপরে এগুলো এই শূন্যস্থানগুলো পূরণ করো। কি দিয়ে পূরণ করবে? অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে, ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে, অথবা অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্স দিয়ে, অথবা ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ বা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স দিয়ে। এখানে কিন্তু আবার ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করতে বলেছে। আসো আমরা তাহলে ফিল ইন দ্য গ্যাপসটা পূরণ করে ফেলি। হ্যালো, আই এম রাকিব হাসান। Usually I get up early in the morning, but today I. প্রত্যেকদিন আমি সকালে ঘুম থেকে উঠি, কিন্তু আজ আমি উঠতে পারি নাই। তাহলে বলতে পারি যে টুডে আই কুডেন্ট, আজ আমি ঘুম থেকে উঠতে পারি নাই। দেখো পরের বাক্য, আই লাভ মাই স্কুল, আমি আমার স্কুলকে অনেক পছন্দ করি। সো আই গো টু স্কুল রেগুলারলি, তাই আমি আমার স্কুলে নিয়মিত যাই।
Today my teacher asked me, আজ আমার টিচার আমাকে জিজ্ঞাসা করলেন, why have you brought mangoes at school? তুমি কেন আম স্কুলে এনেছো? এখন at স্কুলও হতে পারে, in the ক্লাসও হতে পারে। why have you brought mangoes at school অথবা why have you brought mangoes in the class? I replied that I love mangoes. আমি উত্তরে বললাম আমি আম পছন্দ করি। In English class, my best friend wanted to borrow my pen. I told him that sorry, I can't because I only have one. এই যে আমরা এটা নেগেটিভ সেন্টেন্স দিয়ে পূরণ করতে পারি। তবে এখানে যদি দ্যাট না থাকতো, যদি ইনভার্টেড কমা থাকতো তাহলে বাক্যটা আরো ভালো হতো। এখানে ইনভার্টেড কমা থাকবে এবং এখানে ইনভার্টেড কমা শেষ হবে। পরের বাক্য দেখো, টুডে আই জয়েন্ট দ্য রিসাইটেশন ক্লাব, নট দ্য সিঙ্গিং ক্লাব। আজ আমি আবৃত্তি ক্লাবে জয়েন করলাম, গানের ক্লাবে নয়। বিকজ আই লাভ রিসাইটেশন বাট আই ডোন্ট লাভ মিউজিক। এখানে দেখো আমি না বোধক বাক্য দিয়ে এই অংশটা পূরণ করলাম, কারণ এটা না বোধক বাক্য দিয়ে পূরণ করলে অর্থের সাথে মিলে যায়। আবার তুমি যদি হা বোধক অর্থ দিয়ে মিলাতে পারো, সমস্যা নাই, তোমারটাও হবে। বিফোর রিংিং দ্য বেল মাই টিচার আস্কড ড্যাশ। ঘন্টা শেষ হওয়ার পূর্বেই আমার টিচার আমাকে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন তিনি? তিনি জিজ্ঞাসা করলেন, আমরা লিখতে পারি এরকম করে যে হোয়ার আর ইউর বুকস, তোমার বইগুলো কোথায়? আমি জবাব দিলাম কি আই রিপ্লাইড দ্যাট আই হ্যাড পুট এভরিথিং ইন মাই ব্যাগ। আমি সবকিছু আমার ব্যাগে রেখেছিলাম। তাহলে তোমরা দেখতে পেলে আমরা কিভাবে এই শূন্যস্থানগুলো পূরণ করলাম। এরপরে দেখো 4.6, এখানে বলা হয়েছে তোমরা তোমাদের বন্ধু, টিচার, রিলেটিভস, নেইবার অথবা অন্য কারোরও ইন্টারভিউ নিতে পারো। ইন্টারভিউ কিসের উপর নেবে? যে তাদের পাস্ট টাইম বা শখ কি এটার উপরে। তারপর তুমি যেগুলো খুঁজে পাও সেগুলো একটা প্যারাগ্রাফ আকারে লিখে তারপরে ক্লাসে উপস্থাপন করো। তোমরা চাইলে এই নিচের কোশ্চেন গুলো তাদেরকে করতে পারো। এগুলোর উত্তর তারা কিরকম দিতে পারে, যেমন মে আই নো ইউর নেম প্লিজ, সে হয়তো এরকম উত্তর দেবে, ইয়েস অফকোর্স। তারপরে তুমি তাকে জিজ্ঞাসা করবা হোয়াট ডু ইউ ডু, সে উত্তর দেবে আই এম আ স্টুডেন্ট। অথবা সে যদি অন্য কোনো পেশায় নিয়োজিত থাকে তাহলে বলবে যে আই এম আ ডক্টর, অথবা আই এম আ টিচার, অথবা আই এম আ বিজনেসম্যান। এরকম সে যে পেশায় আছে সেটা বলবে। 3 নম্বরে দেখো হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? সে যেখানে বাস করে সেখানকার কথা বলবে, যেমন আই লিভ ইন ঢাকা। আবার কেউ যদি গ্রামে বাস করে সেটাও লিখতে পারে যে আই লিভ ইন আ ভিলেজ। 4 নম্বর প্রশ্নটা হলো হাউ মাচ ফ্রি টাইম ডু ইউ ইউজুয়ালি হ্যাভ, তুমি কি পরিমাণ ফ্রি টাইম সাধারণত পেয়ে থাকো? এখন এটা নির্ভর করে সে কোন পেশার মানুষ তার উপরে। যদি সে ব্যবসায়ী হয় তাহলে কিছুটা সময় পেতে পারে। আবার যদি সে চাকরিজীবী হয় তাহলে সে শুক্রবার এবং অন্যান্য ছুটির দিনে ফ্রি টাইম পেতে পারে। তাহলে এটার উত্তর কিন্তু এক একজনের কাছে এক এক রকম হবে। যদি ছাত্র হয় তাহলে সে স্কুলের পরে ফ্রি টাইম পেতে পারে বিকালে। এবং কেউ বলতে পারে এরকম যে আই ইউজুয়ালি ডোন্ট গেট এনাফ ফ্রি টাইম। আসলে এক একজনের কাছে উত্তরটা এক এক রকম হতে পারে। তারপরে হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম, তোমার ফ্রি টাইমে তুমি কি করতে পছন্দ করো? ছাত্ররা এক রকমের কথা বলবে, যে বিজনেসম্যান সে অন্য রকমের কথা বলতে পারে, আবার অন্য কোনো পেশার মানুষ অন্য কিছু বলতে পারে। ছাত্ররা বলতে পারে আই লাইক গার্ডেনিং, অথবা আই লাইক টু ওয়ার্ক ইন মাই গার্ডেন, আমি আমার বাগানে কাজ করতে পছন্দ করি। তারপরে যদি এরকম কোশ্চেন হয় হোয়াই ডু ইউ লাইক ইট, তুমি কেন এটা পছন্দ করো? এর উত্তর হতে পারে এরকম যে আই লাইক ইট বিকজ ইট গিভস মি প্লেজার, ইট গিভস মি প্লেজার। আবার দেখো 7 নম্বর, ডু ইউ হ্যাভ টু স্পেন্ড মানি ফর ইট, তোমার কি এই শখের জন্য তোমার কোনো টাকা খরচ করতে হয়? কিছু কিছু শখ আছে যেগুলোর জন্য টাকা খরচ করতে হয় না, আবার কিছু শখ আছে সেগুলোর জন্য টাকা খরচ লাগে। যেমন তোমার যদি শখ হয় যে তুমি মাছ ধরবে তাহলে হয়তো অল্প কিছু টাকা খরচ হতে পারে, অথবা টাকা খরচ নাও হতে পারে। আবার যদি তোমার শখ হয় যে তুমি বিকালে নদীর ধারে হাঁটবে তাহলে কিন্তু তোমার কোনো টাকা খরচ হবে না। আবার তুমি যদি গার্ডেনিং করো তাহলে গার্ডেনিং এ জেনারেলি এমনি টাকা লাগে না, তবে তুমি যদি কোনো
চারা গাছ অথবা বীজ কেনো, তাহলে কিন্তু তোমার টাকা কিছু খরচ হবে। তাহলে তুমি এটার উত্তর এভাবে লিখতে পারো যে ইয়েস, আই হ্যাভ টু পে আ লিটল অ্যামাউন্ট অফ মানি ফর দ্যাট। 8 নম্বরে দেখো আছে, ডু ইউ নিড এনি হেল্প ডুইং ইট? তোমার কি এই কাজ করতে কোনো হেল্পের দরকার হয়? ইফ ইয়েস, হু হেল্পস ইউ? যদি দরকার হয় তাহলে কে তোমাকে সাহায্য করে? দেখো কারো কিন্তু এক একজনের যেহেতু এক এক রকমের শখ, তাই কারোর জন্য হেল্পের দরকার হতেও পারে, কারো নাও দরকার হতে পারে। তুমি যদি এমন কাজ করো যার জন্য কোনো হেল্প লাগবে না, যেমন গার্ডেনিং, তুমি লিখতে পারো যে নো, আই নিড নো হেল্প, আমার কোনো হেল্পের দরকার হয় না। তাহলে আর পরের অংশের উত্তর দিতে হবে না। আর কিন্তু যদি লেখো যে ইয়েস আই নিড হেল্প, তাহলে কে হেল্প করে সেটা লিখতে হবে। তখন তুমি লিখতে পারো যে মাই ইয়াঙ্গার সিস্টার অথবা মাই ইয়াঙ্গার ব্রাদার হেল্পস মি ইন মাই ওয়ার্ক। ইজ ইট এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি? এটার উত্তর সে বলতে পারে ইয়েস, ইটস এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি। তারপরে 10 নম্বরে দেখো আছে, ডু ইউর ফ্যামিলি মেম্বারস লাইক ইট? তোমার ফ্যামিলি মেম্বাররা কি এটা পছন্দ করে? হয়তো করে, তাই না? তাহলে তুমি লিখবে যে ইয়েস, মাই ফ্যামিলি মেম্বারস লাইক ইট। তারপরে দেখো, হু ইন্সপায়ার্স ইউ টু ডু দ্য ওয়ার্ক? তোমার ফ্যামিলিতে বা বাইরেরও হতে পারে, কে তোমাকে এই কাজ করতে অনুপ্রাণিত করে? তোমার ফ্যামিলির কেউ হতে পারে, তোমার টিচার হতে পারে, তোমার বন্ধু হতে পারে। তুমি লিখতে পারো তার নাম, যে মাই প্যারেন্টস ইন্সপায়ার মি টু ডু দ্য ওয়ার্ক। আবার দেখো, ইজ ইট ইম্পর্টেন্ট ফর ইউ টু হ্যাভ আ হবি? ইফ ইয়েস, ওয়াই? তোমার কি হবি থাকা দরকার? হবি না থাকলে কি কি হতে পারে? এটা কি খুবই দরকারি? যদি দরকারি হয় তাহলে কেন দরকারি? হবি আমাদের সবার জীবনেই দরকার আছে। তাহলে আমরা লিখবো ইয়েস, ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর মি টু হ্যাভ আ হবি। এবার তাহলে কেন দরকার সেটাও লিখতে হবে। লিখবো ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর মি বিকজ ইট গিভস মি প্লেজার ইন মাই ফ্রি টাইম। তাহলে এবার এই তথ্যগুলো দিয়ে আমরা চাইলেই কিন্তু একটা প্যারাগ্রাফ লিখে ফেলতে পারি। আসো আমরা সেই প্যারাগ্রাফটা সবাই লিখে ফেলি। দেখো আমি প্যারাগ্রাফটা লিখে তোমাদের সামনে উপস্থাপন করলাম। এই প্যারাগ্রাফের মতো করে অথবা অনুরূপ অথবা ভিন্ন রকমের আরেকটা প্যারাগ্রাফ তোমরা নিজেরা লিখে ফেলো। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। সবার সাথে দেখা হবে আবারও আগামী ক্লাসে। খুদা হাফেজ।